ওয়েলকাম ফ্রেন্ডস, কেরিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা সকলেই জানি যে 2025 সাল আমাদের কাছে অনেকের জন্য সুখবর বয়ে নিয়ে এসছে, কেননা আমরা আমাদের রাজ্য সরকারের পিএসসি দপ্তর থেকে অনেকগুলো শর্ট নোটিফিকেশান পেয়েছি। আমাদের সেন্ট্রালি এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, ইভেন কি আমাদের এসএসসি জিডির যে বিভিন্ন পরীক্ষাগুলো এবছর হবে, ইভেন কি এনটিপিসির ফর্ম ফিল আপ হয়ে আছে, এবং গ্রুপ ডির জন্য কিন্তু রিসেন্টলি একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি নিয়ে একটা নোটিফিকেশান আসতে চলেছে। তো সেই কথা মাথায় রেখেই আমি অনলাইনের এই জিকেজিএসের উপর এই ক্লাসটি আপনাদের জন্য নিয়ে এসেছি, যা আপনাদের প্রিপারেশনে কিছুটা হলেও কিন্তু সাহায্য করবে। পাশাপাশি বলে নিই, আমরা আমাদের অফলাইন ব্যাচ পুরুলিয়ার মেন ব্রাঞ্চে কেরিয়ারের যে অফিস রয়েছে, সেখানে আমরা কিন্তু একটা নতুন অফলাইন ব্যাচ কিন্তু লঞ্চ করেছি। স্পেশালি যে সমস্ত পরীক্ষার্থীরা রেলওয়ে গ্রুপ ডির জন্য পড়তে চাও, তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অফলাইন ব্যাচে যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা কিন্তু ফোন করে নিতে পারো। আমাদের এই পুরুলিয়া শাখার যে অফলাইন ব্যাচগুলো রয়েছে, কম্বাইন্ডের অনেকগুলো ব্যাচ চলছে, নার্সিংয়ের ব্যাচ চলছে, রেলের স্পেশাল ব্যাচ কিন্তু আমরা একটা লঞ্চ করেছি। তো অবশ্যই যদি পড়তে ইচ্ছুক হও, পুরুলিয়ার কাছাকাছি বাড়ি হয়ে থাকে, অবশ্যই আপনারা কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন। আমি আজ এখানে তোমাদের জন্য বিশেষত জিকেজিএসের উপর কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, এবং সেগুলোর পুঙ্খানুপুঙ্খ আলোচনা অবশ্যই করব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওকে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলো কিন্তু শুরু করি। দেখো, আমি প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটা হলো কি না, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু কোন রাজ্যে অবস্থিত? ভারতের পূর্বতম বিন্দু কিবিথু কোন রাজ্যে অবস্থিত? আমরা সকলেই জানি যে আমাদের যে এই ভারতবর্ষ পৃথিবীর 7ম বৃহত্তম দেশ, তাই না? এই এরকম অ্যাপ অলরেডি আমরা এখানে করেই রেখেছি। এবং এই 7ম বৃহত্তম দেশের যে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বলি না, একটা হচ্ছে উত্তরতম বিন্দু, একটা হচ্ছে পূর্বতম বিন্দু, একটা হচ্ছে দক্ষিণতম, দুটো বিন্দুকে আমরা পাই। এই পয়েন্টগুলো এবং এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের যে মান, সেটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হয়। তো আমরা এই কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে যে উত্তরটা পেয়ে যাব, সেটা হচ্ছে কি না, অরুণাচল প্রদেশ। অর্থাৎ ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশে অবস্থিত, যার নাম হচ্ছে কিবিথু। এটাই মূল উদ্দেশ্য নয়, আমরা কিন্তু এর ডিটেলস একটু যদি আলোচনায় আসার চেষ্টা করি, তাহলে আমরা যদি আলোচনা করি, দেখো আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ বলি, তাহলে আমরা যদি প্রথমে অক্ষাংশের ব্যাপারটা একটু জেনে নিই। আমরা সকলে জানি এই হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? এবং এই পৃথিবীর মাঝ বরাবর সমান্তরালে যে রেখাগুলো পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করেছে, এই রেখাগুলোকে আমরা কি বলি না, অক্ষরেখা বলি। এই রেখাগুলোকে আমরা কি রেখা বলি না, অক্ষরেখা বলি। এবং অক্ষরেখার সাহায্যে আমরা কোনো জায়গার অক্ষাংশ জানতে পারি। আর অক্ষাংশ আমরা কেন জানি না, কোনো জায়গার দূরত্ব জানার জন্য কিন্তু আমরা অক্ষাংশের সাহায্য নিয়ে থাকি। দূরত্ব বা অবস্থান জানার জন্য কিন্তু আমরা কোনো জায়গার কি নিয়ে থাকি, সাহায্য নিয়ে থাকি। ঠিক আছে? এবং এই যে অক্ষরেখাগুলো রয়েছে, এই অক্ষরেখাগুলো যদি আমি পৃথিবীকে বলি যে দুটো ভাগে বিভক্ত করছে, এই অক্ষরেখাগুলো পৃথিবীকে কটি ভাগে বিভক্ত করলো? দুটি ভাগে। একটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধ, আর একটা হলো তোমার দক্ষিণ গোলার্ধ। আর এই যে রেখাগুলো রয়েছে, যে রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এই রেখাগুলোর সংখ্যা কতগুলো না, এই রেখাগুলোর সংখ্যা হলো, আমরা সকলেই জানি এই মাঝ বরাবর যে রেখাটি রয়েছে, এর মান হলো তোমার 0 ডিগ্রি। এর উপরে যদি যাই তো টোটাল কতগুলো রেখা পাবো? 90টি রেখা পাবো। এর নিচে যদি আসি তবে কতগুলো রেখা পাবো? 90টি রেখা পাবো, তাই না? এবং তাহলে আমাদের এই টোটাল অক্ষরেখার সংখ্যা হয়ে যাবে 90 + 90 সমান হচ্ছে এই 180, অর্থাৎ 180টি। কিন্তু না, 180 থেকে মাইনাস আমাকে 1 করতে হবে, টোটাল অক্ষরেখার সংখ্যা হয়ে যাবে 179। এবং এই অনুসারে যদি আমরা বলি, আমরা সকলেই জানি ভারতের অবস্থান হচ্ছে এরকম একটা জায়গায়। তাহলে অক্ষাংশ অনুসারে বা অক্ষরেখা অনুসারে ভারত কোন গোলার্ধে পড়ছে? উত্তর গোলার্ধে। সিমিলারলি ভাবে যদি আমরা দ্রাঘিমা রেখাগুলোর কথা আমরা জেনে নিই, যদি এই হলো পৃথিবী, তাহলে দ্রাঘিমা রেখাগুলো কি উত্তর দক্ষিণে বিস্তৃত, এবং এই উত্তর দক্ষিণে বিস্তৃত হওয়ার কারণে দ্রাঘিমা রেখা আমাদের পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে। ইয়েস, দুটো গোলার্ধে। একটা হবে তোমার পূর্ব গোলার্ধ, বিষয়টা একদম ক্লিয়ার করে বুঝবো, আর একটা হবে আমাদের পশ্চিম গোলার্ধ। দেখো, আমরা ভারতের অবস্থান যেখানে বলেছিলাম, ভারতের অবস্থান কোনখানে বলেছি? এখানে কনস্ট্যান্ট এখানেই থাকবে। তাহলে ভারতের যদি এখানে অবস্থান হয়ে থাকে, তাহলে আমরা ভারতকে কোন গোলার্ধে পাচ্ছি? দ্রাঘিমাংশ অনুসারে এগুলো কি না, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমাংশ অনুসারে ভারতকে আমরা কোন গোলার্ধে পাচ্ছি না, পূর্ব গোলার্ধে। ওভারঅল অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুসারে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ হয়ে গেল আমাদের ভারতবর্ষ। ঠিক আছে? এবং এই যে দ্রাঘিমা রেখাগুলোর কথা বলছি, দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিন্যস্ত, এবং এগুলো কিন্তু সমান্তরাল নয়, এগুলো হচ্ছে অর্ধচন্দ্রাকারে, এবং ওরা নির্দিষ্ট একটা বিন্দুতে এসে কি হয়, মিলিত হয়। একটা বিন্দুতে এসে তোমার কি হবে, মিলিত হবে। এই রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং মিডিলে
অর্থাৎ মধ্যখানে যে দ্রাঘিমা রেখাটি রয়েছে তার মান হচ্ছে 0 ডিগ্রি। আমি যদি এর পূর্ব দিকে যাই তাহলে টোটাল 180টি দ্রাঘিমা রেখা পাবো। এর এদিকটাতে যদি আসি তাহলে 180টি দ্রাঘিমা রেখা পাবো। তাহলে আমরা এখানেও বলতে পারি টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 360টি। আমরা এখানে যেমন পেলাম টোটাল অক্ষরেখার সংখ্যা কত 179, টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা কত 360, 360টি। এবারে যদি আমরা একটু আমাদের প্রশ্নে ফিরে আসি তাহলে ব্যাপারটা আরও ভালো করে বুঝবো। দেখো ভারতবর্ষ, এই হচ্ছে ভারতবর্ষের ছবি। তাহলে ভারতবর্ষকে এই বরাবর যে রেখাগুলো টাচ করবে সেই রেখাগুলোর নাম কী হবে বলো তোমরা? তুমি নিজেরাই পারবে। অর্ধচন্দ্রাকারে আছে, তাহলে কী রেখা হবে? দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা ফার্স্ট ভারতকে টাচ করছে এখানে গুহারমতি, যেটা গুজরাটে রয়েছে, যেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। কেননা দ্রাঘিমাংশ অনুসারে ভারত ইস্ট পূর্ব গোলার্ধে আছে, এবং আমরা পূর্বতম বিন্দু পেয়ে গেলাম, ইস্টেই পাবো, সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, যে জায়গাটা অরুণাচল প্রদেশের কিবিতু, যেটা হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। আবার আমরা যদি এই বরাবর ভারতের যে রেখাগুলো ভারতকে টাচ করে যাবে সেই রেখাগুলোর নাম কি? এই রেখাগুলোর নাম হয়ে গেল তোমার অক্ষরেখা। এই যে মাঝ বরাবর ভারতের একটা রেখা গেছে যার মান হচ্ছে 23.5 ডিগ্রি, আমরা সকলে জানি কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর গেছে, হ্যাঁ কি না? এবং এর নাম কি? কর্কটক্রান্তি রেখা, এবং এটি ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তাহলে এই বরাবর যে রেখাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে অক্ষরেখা, হ্যাঁ কি না? ফার্স্ট ভারতকে টাচ করছে কোথায়? 6 ডিগ্রি 4 মিনিট, 6 ডিগ্রি 4 মিনিট নর্থ। এটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা একটা লাইট হাউস। নেক্সট আমরা আমাদের তামিলনাড়ুর যে অরুণাচল প্রদেশ কন্যাকুমারিকা পয়েন্টটি রয়েছে, সেটি হচ্ছে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু। উত্তরতম বিন্দু হয়ে গেলে হবে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ইন্দিরা কল। তাহলে উত্তর দক্ষিণ, দক্ষিণের মধ্যে একেবারে সুদূর দক্ষিণ বা দক্ষিণতম বিন্দু, মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু, ভারতের পূর্বতম বিন্দু, ভারতের পশ্চিমতম বিন্দু, পুরোটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুসারে আমি বলার চেষ্টা করলাম। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এই প্রশ্নের উত্তর আমরা কি পেয়ে গেলাম? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্নে চলে আসবো। দেখো এখানে ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ নিয়ে কিন্তু প্রশ্নটি রয়েছে। বলা আছে ভারতের প্রমাণ সময়রেখার মান কত? প্রমাণ সময়রেখা, ভারতের প্রমাণ সময়রেখা বিষয়টা কি ভালো করে একবার বুঝো, পুরো বিষয়টা ক্লিয়ার করে নেব। দেখো আমরা কি বলছি না, এই যদি পৃথিবী হয়, তাই না? তাহলে পৃথিবীর এই বরাবর যে রেখাগুলো রয়েছে, যদিও ম্যাপটা গ্লোবটা ঠিক আঁকা হচ্ছে না, যাই হোক বুঝতে অসুবিধা আশা করছি হওয়ার কথা নয়। তাহলে এই বরাবর যে রেখাগুলো রয়েছে, যেগুলো একটা বিন্দু দিয়ে এসে মিলিত হচ্ছে, এই রেখাগুলো কি রেখা? না এগুলো রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং দ্রাঘিমা রেখার সাহায্যে দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কোনো স্থানের কি জানতে পারি বলতো? দ্রাঘিমাংশ আমরা জানতে পারি, দ্রাঘিমাংশ জানতে পারি। ইয়েস আর নো? অবশ্যই ইয়েস। এবং এই দ্রাঘিমাংশ আমরা কেন জানবো? না কোনো জায়গার সময় জানার জন্য আমি দ্রাঘিমাংশের সাহায্য নিয়ে থাকি। আবার বলছি, এই যে অক্ষাংশ বা অক্ষরেখাগুলো আমরা দেখছি বা দ্রাঘিমা রেখাগুলো বলছি, এগুলো হচ্ছে কাল্পনিক রেখা, তাই না? এই কাল্পনিক রেখাগুলো যেমন অক্ষরেখাগুলো আমরা কোনো জায়গার দূরত্ব অবস্থান জানার জন্য সাহায্য করে আমাদের, আর সময় জানতে সাহায্য করে দ্রাঘিমা রেখাগুলো। তাহলে এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি রয়েছে, যেটা গ্রিনিচকে পয়েন্ট করে, মানে এই যে এটি সমান্তরাল লাগছে, আদতে কিন্তু এই রেখাটি সমান্তরাল নয়, মানে একটু এরকমভাবে আছে। হ্যাঁ, এটা যদি আমরা গ্লোব দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো। যাই হোক, তাহলে এই যে রেখাটি রয়েছে এর নাম হচ্ছে GMT বা পৃথিবীর প্রমাণ সময় রেখা, গ্রিনিচ মেডিটেরিয়াম টাইম। ঠিক আছে, এবং এই রেখাটি ধরে পৃথিবীর সময় ক্যালকুলেশন করা হয়। আমাদের ভারতের অবস্থান প্রায় এরকম একটা জায়গায় পড়বে, হ্যাঁ কি না? তাহলে ভারতের মাঝখানেই তো কোনো রেখা গেছে, বা আমরা আমাদের ভারতে কি করে থাকি না, ভারতের যে টাইম জোন সে ব্যাপারটা যদি একবার আসি, দেখো আমরা এখানে কি বললাম? গুহারমতি। এখানে কি বললাম? কিবিথু। এই দুটো জায়গার মধ্যে অ্যাপ্রক্স আমাদের 29 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য রয়েছে। কত ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য রয়েছে ভারতের? 29 ডিগ্রি। এবং সেটাকে যদি আমি সময়ে বার করতে যাই, তাহলে আমরা সকলে জানি 1 ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। ইয়েস আর নো? ইয়েস। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখাতে সময়ের পার্থক্য তোমার হবে 4 মিনিট। তাহলে 29 ডিগ্রি দ্রাঘিমা রেখাতে সময়ের পার্থক্য অ্যাপ্রক্স 116 মিনিট হয়ে যাবে। তাহলে আমাদের এই যে গুহারমতি রয়েছে এবং কিবিথু রয়েছে, এই দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য কত? 116 মিনিট। কিন্তু আমরা আমাদের ভারতের যে ঘড়িগুলো রয়েছে বা আমরা যে সমস্ত জায়গা থেকে টাইমটা দেখছি, সেখানে কি সময়ের পার্থক্য আছে? নিশ্চয়ই না। কেন নেই? না আমরা কি করেছি না, আমাদের এই মাঝ বরাবর একটা রেখাকে আমরা অঙ্কিত করেছি, এবং এই রেখাটির মান হচ্ছে তোমার 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এবং এই রেখাটি হলো ভারতের প্রমাণ সময়রেখা। তাহলে ভারতের প্রমাণ সময়রেখাটি কোনটা? না 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এবং এই রেখাটি ভারতের 5টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। দেখো উত্তরপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, এবং নিচে আছে তোমার অন্ধ্রপ্রদেশ। উত্তরপ্রদেশ,
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ ভারতের সর্বমোট 5টি রাজ্যের মধ্য দিয়ে এই রেখাটি অতিক্রম করেছে। আশা করি দুটো কোয়েশ্চেন ভালোভাবে বোঝাতে পেরেছি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো। পরবর্তী প্রশ্ন রয়েছে জোয়ার ও ভাটা স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত। দেখো আমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেখানে একটা ভূগোলের কমন কোয়েশ্চেন হয়ে থাকে এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই আসে যে জোয়ার ভাটা কেন হয়, জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কী, পূর্ণ জোয়ার মুখ্য জোয়ার কী, বিষয়গুলো আজ আমরা পুরো ক্লিয়ার করার চেষ্টা করবো। একটু মন দিয়ে দেখবে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। দেখো আমরা সকলে জানি এই যে পৃথিবী রয়েছে, তাই না, পৃথিবী আমাদের কাছাকাছি ঘুরছে কে, চাঁদ। পৃথিবীকে পরিক্রমণ করছে কে, চাঁদ। এবং আমরা সকলে জানি কোথাও না কোথাও কে আছে, সান বা সূর্য রয়েছে। তাহলে আমরা সকলে জানি জোয়ার ভাটা সৃষ্টির জন্য দায়ী হচ্ছে দুটো বিষয়, মোস্ট প্রবাবলি দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে দায়ী। একটা হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল, চাঁদ ও সূর্যের আকর্ষণ বল। আর একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল, পৃথিবীর কেন্দ্রাতিক বল। তাহলে এই পৃথিবীর কেন্দ্রাতিক বল এবং চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের জন্যই আমাদের এই পৃথিবীতে জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। তাহলে আমাদের পৃথিবী থেকে, এটা যদি পৃথিবী হয়, আর্থ হয়, তাহলে এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 3,84,000 কিলোমিটার, প্রায় বলছি, হ্যাঁ 3,84,000 কিলোমিটার। এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে চাঁদ দূরে আছে না সূর্য দূরে আছে? সূর্য দূরে আছে। এবং সকলেই জানি আমাদের এই পুরো সৌরজগতের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ বল কার? সূর্যের। চাঁদের তুলনায়ও আকর্ষণ বল সূর্যের বেশি, কিন্তু চাঁদ যেহেতু আমাদের পৃথিবীর কাছে আছে, তাই পৃথিবীতে যে জোয়ার ভাটা হয় তার জন্য মোস্টলি দায়ী কে? চাঁদ। চাঁদের যে আকর্ষণ বল, এই বলের কারণেই কিন্তু আমাদের এখানে জোয়ার ভাটা হয়। হ্যাঁ, কিছু পরিমাণে সূর্যের আকর্ষণ বলও দায়ী। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল। পৃথিবী যে নিজে নিজে ঘুরছে না পশ্চিম থেকে পূর্বে, এই পৃথিবীর কেন্দ্রাতিক বলের কারণেও কিন্তু জোয়ার ভাটা হয়। তাহলে এখানে যে কোশ্চেনগুলো ছিল সেই ব্যাপারগুলো একবার জেনে নেওয়ার চেষ্টা করি যে উত্তরটা কী হবে। জোয়ার ও ভাটা স্থানের মধ্যে সময়ের পার্থক্য, এই উত্তর হয়ে যাবে। চলো এখানে আমি একটা ম্যাপই করে নিই, আরও বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যদি চাঁদ আছে, তোমার মনে করো চাঁদ যদি এখানে আছে, তাহলে জলসীমাটা এই দিকটাতেও ফুলে ফেঁপে উঠবে, এই দিকটাতে জলসীমা ফুলে ফেঁপে উঠবে। কিন্তু এর প্রতিবাদ স্থানে এখানেও কিছু পরিমাণে জোয়ার লক্ষ্য করা যাবে, এখানেও কিছু পরিমাণে কি লক্ষ্য করা যাবে? জোয়ার লক্ষ্য করা যাবে। ব্যাপারটা বুঝবো, এই পৃথিবী পশ্চিম থেকে পূর্বে রোটেট হচ্ছে, চাঁদের অবস্থান যদি এখানে থাকে তো এই দিকটাতেও জোয়ার দেখা যাবে, একে বলা হয় মুখ্য জোয়ার। চাঁদের দিকটাতে যে জোয়ার দেখা যাবে তার নাম হচ্ছে তোমার মুখ্য জোয়ার, এবং এর অপোজিট বা প্রতিবাদ স্থানে যে জোয়ার হবে তার নাম হয়ে যাবে তোমার গৌণ জোয়ার। এবং এর সমকোণে, এই সমকোণে এই উপরের স্থানে লক্ষ্য করা যাবে ভাটা, এর সমকোণে নিচের স্থানেও লক্ষ্য করা যাবে ভাটা। ঠিক আছে। এবং কোশ্চেনে বলা আছে একটি জোয়ার স্থানের সাথে একটি ভাটা স্থানের সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর হয়ে যাবে 6 ঘন্টা 13 মিনিট 10 সেকেন্ড। 6 ঘন্টা 13 মিনিট 10 সেকেন্ড হবে একটি জোয়ারের সাথে আরেকটি ভাটা স্থানের মধ্যে সময়ের পার্থক্য। আবার যদি বলে একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? তাহলে এর প্রতিবাদ স্থানে রয়েছে এই স্থানটি, তাহলে এক্ষেত্রে সময় হয়ে যাবে 12 ঘন্টা 26 মিনিট 20 সেকেন্ড। কী হবে? 12 ঘন্টা 26 মিনিট 20 সেকেন্ড। কিন্তু যদি বলা হয় একটি পূর্ণ জোয়ার, মানে একটা দিনের মধ্যে, একটি পুরো দিনের মধ্যে একটি মাত্র পূর্ণ জোয়ার হবে বা মুখ্য জোয়ার একটি মাত্র হবে, এবং এই যে একটি মাত্র মুখ্য জোয়ার হলো, পরবর্তী সময়ে মুখ্য জোয়ার কখন হবে? তখন আজ যদি মনে করো সকাল 11টাতে পূর্ণ জোয়ার হলো, পরের দিন এখানে কত অ্যাড হয়ে যাবে তোমার? 52 মিনিট 52 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, 52 মিনিট 40 সেকেন্ড অ্যাড হয়ে যাবে। তার মানে আজকে যদি 11টা AM এ পূর্ণ জোয়ার কোনো স্থানে হলো, পরের দিন ওই একই স্থানে 11টা 52 মিনিট 40 সেকেন্ডে আবার পূর্ণ জোয়ার লক্ষ্য করা যাবে। মানে 52 মিনিট 40 সেকেন্ড পরে হবে, তাই না? একটা স্থানে আবার পূর্ণ জোয়ার হতে গেলে 52 মিনিট 40 সেকেন্ড আরও এক্সট্রা লাগছে। কারণ আমরা সকলেই জানি চাঁদ পৃথিবীকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে বা কত সময় নেয়? 23.5 দিন বা 27 দিন 8 ঘন্টা। 1/3 মানে কত? 8 ঘন্টা। তাহলে 27 দিন 8 ঘন্টা চাঁদ একবার পৃথিবীকে ঘুরতে সময় লাগে। যে কারণের জন্য আজকে যদি কোনো জায়গায়
11টার সময় পূর্ণ জোয়ার বা মুখ্য জোয়ার হলো, তার পরের দিন অর্থাৎ তার পরের দিন ওই একই স্থানে পূর্ণ জোয়ার লক্ষ্য করা যাবে 52 মিনিট 40 সেকেন্ড পর, অর্থাৎ 11টা 52 মিনিট 40 সেকেন্ডে। ঠিক আছে, পুরো বিষয়টা হয়তো ক্লিয়ার করতে পারলাম। তাহলে এখানে কি বিষয়গুলো হলো যে একটি জোয়ার স্থানের সাথে একটি ভাটা স্থানের সময়ের পার্থক্য হচ্ছে তোমার 6 ঘন্টা 13 মিনিট 10 সেকেন্ড। আবার একটি মুখ্য জোয়ারের সাথে একটি গণ জোয়ারের সময়ের পার্থক্য কত না 12 ঘন্টা 26 মিনিট 20 সেকেন্ড। আরেকটি বলি যে একটি পুরো আজ এখানে মুখ্য জোয়ার হলো, পরের দিন ওখানে মুখ্য জোয়ার কখন হবে, সেক্ষেত্রে সময়ের পার্থক্য হবে 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। ভিডিও কেমন হচ্ছে অবভিয়াসলি কিন্তু জানাতে বলবে না। ঠিক আছে, চলো নেক্সট। ইতিহাস থেকে একটা প্রশ্ন রয়েছে, বলা আছে সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন। দেখো আমরা ইতিহাস বইগুলোতে যে ইনফরমেশনটা পাই যে এই যে সপ্তবিলোপ নীতির কথা বলা হচ্ছে না, তার প্রবর্তক হচ্ছেন এই ব্যক্তি, যার নাম হচ্ছে লর্ড ডালহৌসি। উত্তর কি হয়ে যাবে, লর্ড ডালহৌসি হয়ে যাবে, অপশান ডি আমাদের উত্তর। কিন্তু যদি আমরা সঠিকভাবে ইতিহাসের পাতা উল্টোই তাহলে দেখতে পাবো সপ্তবিলোপ নীতি এর টাইম পিরিয়ড ইনি হচ্ছেন ভারতের গভর্নর জেনারেল, ইনি হচ্ছেন আমাদের ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে, এবং এর টাইম পিরিয়ড কত 1848 থেকে 56, 1848 থেকে 56-র মধ্যে এর টাইম পিরিয়ড। এবং ইনি সর্বপ্রথম এই নীতিকে সার্বিকভাবে ব্যাপক মাত্রায় কিন্তু প্রচার করেছিলেন বা ব্যাপক মাত্রায় এই নীতিটিকে তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। তাই আমরা বলে থাকি সপ্তবিলোপ নীতির প্রবর্তক কে, লর্ড ডালহৌসি। কিন্তু একটু যদি ভালো করে জানি 1839 অ্যান্ড 1840 এই নীতি কিন্তু অলরেডি মানে কি বলবো কার্যকরী অবস্থায় ছিল। 1840-এ মহারাষ্ট্রের কোলবা বলে একটা জায়গাকে এই নীতির দ্বারা কিন্তু দখল করা হয়েছিল। মহারাষ্ট্রের কোলবা বলে একটা জায়গা রয়েছে, তাকে কিন্তু এই সপ্তবিলোপ নীতির দ্বারাই দখল করা হয়। তখন কিন্তু গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ছিলেন না, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কোলবা হবে, আরও অনেকগুলো এলাকা আছে। কচ্ছের রনের কাছে একটা জায়গা আছে মান্ডবী, কচ্ছের রনের কাছে একটা জায়গা আছে মান্ডবী, কোলবা, এই সমস্ত জায়গাগুলোকে অধীনতামূলক সপ্তবিলোপ নীতির দ্বারাই কিন্তু গ্রহণ করা হয়েছিল, তাই না? আর এই সপ্তবিলোপ নীতি কবে বিলোপ হয়ে যায়, কবে রোধ হয়ে যায়, সে সালটাও আমরা মনে রাখবো। 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের দ্বারা, মহারানী ঘোষণাপত্র আমরা সকলেই জানি, সেই ঘোষণাপত্র মারফত কিন্তু এই সপ্তবিলোপ নীতিকে রোধ করা হয়েছিল। তাহলে হ্যাঁ, কোশ্চেন যদি আসে সপ্তবিলোপ নীতির প্রবর্তন কে করেন, অবভিয়াসলি লর্ড ডালহৌসি উত্তর হবে। কিন্তু এই বিষয়টাও সাথেও যেন আমরা পরিচিত থাকি, 1839-এ মান্ডবী, 1840-এ কোলবা, এই জায়গাগুলোকে কি করা হয়েছিল না সপ্তবিলোপ নীতির দ্বারা কিন্তু দখল করা হয়েছিল। এবং 1848-এ যখন এই নীতিকে ব্যাপক মাত্রায় লর্ড ডালহৌসি ছড়িয়ে দিলেন, তখন প্রথম যে রাজ্যটিকে দখল করা হয়েছিল লর্ড ডালহৌসির দ্বারা, সেই রাজ্যটির নাম হলো সাতারা। সর্বপ্রথম যে রাজ্যটিকে লর্ড ডালহৌসি দখল করেন এই নীতির ব্যবহার করে, সেই রাজ্যটির নাম কি হয়ে যাবে, সাতারা। কোথায় রয়েছে সাতারা, মহারাষ্ট্রে রয়েছে সাতারা। এবং নেক্সট যদি কর্নওয়ালিস, দেখো কর্নওয়ালিস সাথে একটা নীতি জড়িত, সেটা কি অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি কার সাথে জড়িত, লর্ড কর্নওয়ালিসের সাথে জাস্ট ওয়ান মিনিট লর্ড ওয়েলেসলির সাথে অধীনতামূলক মিত্রতা নীতি জড়িত, লর্ড ওয়েলেসলির সাথে অধীনতামূলক মিত্রতা নীতি জড়িত। ওয়ারেন হেস্টিংসের সাথে রিং ফেন্স পলিসি বা বেস্টনি নীতি জড়িত, বেস্টনি নীতি জড়িত। কার সাথে, ওয়ারেন হেস্টিংসের সাথে বেস্টনি নীতি জড়িত, লর্ড ওয়েলেসলির সাথে অধীনতামূলক মিত্রতা নীতি জড়িত, লর্ড ডালহৌসির সাথে সপ্তবিলোপ নীতি জড়িত। সপ্তবিলোপ নীতির এই বিষয়টা একটু যেন ভালো মতো খেয়াল থাকে আমাদের, কারণ এমটিএসে একটা কোয়েশ্চেন এসেছিল, এসএসসি এমটিএস, সেখানে বলেছিল মান্ডবী, এই জায়গাটির নাম তোমাকে বলেই দিয়েছিল, মান্ডবীকে কোন নীতির দ্বারা ইংরেজরা নিজেদের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। উত্তর কী হবে, লর্ড ডালহৌসির সপ্তবিলোপ নীতি হবে না, লর্ড ডালহৌসি হবে না, কেন সেই সময় তো ডালহৌসি ছিলেন না। হ্যাঁ, অবভিয়াসলি সপ্তবিলোপ নীতি হবে, কিন্তু লর্ড ডালহৌসির সপ্তবিলোপ নীতি না। তার মানে লর্ড ডালহৌসির আগেও এই নীতি কিন্তু প্রচলিত ছিল। হ্যাঁ, ব্যাপক মাত্রায় কার্যকরী ছিল না, লর্ড ডালহৌসি এসে সেটাকে ব্যাপক মাত্রায় কার্যকরী করেছিলেন। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, জাস্ট ওয়ান মিনিট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন আন্দোলনের সময় খুদাই খিদমতগার সংগঠনটি সক্রিয় ছিল। দেখো এই খুদাই খিদমতগার সংগঠনটির সাথে এই ব্যক্তি জড়িত, যার নাম হচ্ছে খান আব্দুল গফর খান, এবং তার সাথেই রয়েছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। তাহলে অবভিয়াসলিভাবে এই নিম্নলিখিত কোন আন্দোলনের কথা বলা হচ্ছে এখানে, তাহলে উত্তর হয়ে যাবে আইন অমান্য আন্দোলন। কোন আন্দোলনের সাথে যুক্ত, আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত। এই সংগঠনটি কবে তৈরি করা হয়েছিল না, এই সংগঠনটি তৈরি করা হয়েছিল 1929 খ্রিস্টাব্দে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে। এই সংগঠনটির স্রষ্টা হচ্ছেন খান আব্দুল গফর
খান এবং তিনি একটা দল গঠন করেন যার নাম খুদাই খিদমতগার। এই দলের সদস্যরা লাল পোশাক পরিধান করতো বলে এদেরকে লাল কুর্তা বাহিনী বলা হয়। এদেরকে লাল কুর্তা, ওই বাহিনীকে কি বাহিনী বলা হয় না লাল কুর্তা বাহিনী বলা হয়। এবং গান্ধীজি যখন আইন অমান্য আন্দোলনের সূচনা করলেন তখন এই খোদাই খিদমতগার সংগঠনটি বা খান আব্দুল গফর খান পুরো মাত্রায় গান্ধীজিকে কিন্তু সহায়তা করেছিলেন। এবং খান আব্দুল গফর খান থেকে আমরা মনে রাখবো এই ব্যক্তি হচ্ছে সেই প্রথম ব্যক্তি যে প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কারে ভূষিত হয়। তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আমি কিন্তু পেশ করতে চলেছি, যেটা হলো প্রথম বাঙালি ব্যক্তির নাম বলো যিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। অবভিয়াসলি কিন্তু কমেন্টে এর উত্তর আমি চাইবো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। প্রথম বাঙালি ব্যক্তির নাম বলো যিনি প্রথম ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন, কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। ইনি হচ্ছেন প্রথম বিদেশি যিনি কিনা ভারতরত্ন অভিধেয় ভূষিত করা হয়েছিল একে। ঠিক আছে, আমরা যদি এই আইন অমান্য আন্দোলন নিয়ে কয়েকটা ফ্যাক্ট জানার চেষ্টা করি যেখান থেকে প্রচুর কিন্তু কোয়েশ্চেন হয়। কয়েকটা ফ্যাক্ট বলি, দেখো আশা করি আমরা আইন অমান্য আন্দোলন সম্পর্কে কম বেশি সকলেই জানি যে এই আইন অমান্য আন্দোলনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ডেভিড থোরো বলে একজন দার্শনিক ব্যক্তি রয়েছিলেন। সেই ডেভিড থোরোর একটা বিখ্যাত বই আছে যার নাম হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্স। সেই বইটির দ্বারা অনুপ্রাণিত হয়ে গান্ধীজি এরকম একটা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। বইটিকার রচয়িতাকে ডেভিড থোরো। গান্ধীজি কী করেছিলেন না 1930 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সেই সময় যিনি বড়লাট ছিলেন তার নাম হচ্ছে লর্ড আরউইন। তিনি সেই লর্ড আরউইনকে তার 11 দফা দাবি পেশ করেন। ক দফা? 11টি গুরুত্বপূর্ণ দাবি আরউইনের কাছে পেশ করেছিলেন। আরউইন কিন্তু সেই দাবিগুলো মানেননি, যে কারণের জন্য গান্ধীজি ওই 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে তিনি বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেছিলেন। গুজরাটের সবরমতী আশ্রম থেকে তিনি বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেন এবং এই ডান্ডি অভিযান চলাকালীন অবস্থাতে 240 মাইল পথ তারা অতিক্রম করেছিল 24 দিনে। কত দিনে? 24 দিনে 240 মাইল তারা পথ অতিক্রম করে ফাইনালি 5ই এপ্রিল তারা গুজরাটের সমুদ্র উপকূলবর্তী গ্রাম যার নাম হচ্ছে ডান্ডি, সেখানে তারা পৌঁছন। তাহলে ডান্ডি গ্রামে তারা কবে পৌঁছলেন? ডান্ডি গ্রামে তারা পৌঁছলেন 5ই এপ্রিল। সেদিন সন্ধ্যা হয়ে গেছিল, তাই গান্ধীজি জাস্ট 1 মিনিট, পুরো বিষয়টা হয়ে গেল। যাই হোক, তাহলে কবে পৌঁছলেন? 5ই এপ্রিল গান্ধীজি কিন্তু পৌঁছলেন। এটুকু তো আমরা জানি। 5ই এপ্রিল পৌঁছানোর কোথায় পৌঁছলেন না ডান্ডি গ্রামে পৌঁছলেন এবং এই ডান্ডি গ্রামে পৌঁছানোর পর গান্ধীজি সেখানে 6ই এপ্রিল শুরু করে দিলেন। নিজে হাতে লবণ তৈরি করলেন, নিজ হাতে লবণ তৈরি করে বিখ্যাত আইন অমান্য আন্দোলনের তিনি সূচনা করে দিলেন। আবার এই আন্দোলন থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের জানতে হয়। একটা হচ্ছে তোমার 5ই মার্চ 1931 গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি। গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি কেন এটা হয়েছিল বিষয়টা যদি আমরা ভালোভাবে জানি। গান্ধীজি দেখো 6ই এপ্রিল 1930, তাই না? 6 এপ্রিল 1930 গান্ধীজি পুরো মাত্রায় শুরু করে দিলেন আইন অমান্য আন্দোলন। ভারতের বিভিন্ন জায়গায় আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়লো। এই অবস্থাতে কোথায়? ইংল্যান্ডের যিনি এই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। সেই র্যামসে ম্যাকডোনাল্ড কী করে দিলেন না একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করলেন। একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করলেন এবং এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল কত সালে? 1930 সালে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই গোলটেবিল বৈঠকে গান্ধীজি যায়নি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে কোনো প্রতিনিধি যেহেতু যায়নি, তাই এই গোলটেবিল বৈঠকের মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই 1930 খ্রিস্টাব্দে ইমিডিয়েট তৎকালীন ভারতের যিনি গভর্নর জেনারেল ছিলেন, ভাইসরয় ছিলেন আরউইন, তাকে র্যামসে ম্যাকডোনাল্ড খবর পাঠালেন যাতে গান্ধীজি আসে বা এই গোলটেবিল বৈঠকে পরবর্তী যে গোলটেবিল বৈঠক হবে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেখানে যেন গান্ধীজি পার্টিসিপেট করে। তার জন্য গান্ধীজির সাথে একটা আরউইনের চুক্তি হয়, যা গান্ধী আরউইন চুক্তি। দিল্লিতে হয়েছিল বলে এই চুক্তির অপর নাম দিল্লি চুক্তি নামে পরিচিত। এই চুক্তি হয়ে যাওয়ার পর গান্ধীজি কিন্তু কোথায় গেলেন না দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি কিন্তু যোগদান করেন। কত সালে? 1931। এই সময় আমাদের একটা দুর্ভাগ্যক্রমে খারাপ ইনসিডেন্ট কিন্তু আমরা সবাই সাক্ষী হয়েছি। 23শে মার্চ 1931 এই দিনটা কিন্তু আমাদের ভারতবাসী হিসাবে কারো ভোলার নয়। এই দিন সন্ধ্যা 7টা 11 মিনিটে কিন্তু বীর বিপ্লবী, বীর শহীদ, মহান ব্যক্তি ভগৎ সিং
এদেরকে কিন্তু ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এদের কিন্তু কি দিয়ে দেওয়া হয়, ফাঁসি দিয়ে দেওয়া হয়। যদিও অনেক ক্ষেত্রে অনেকে দায়ী করে থাকেন যে এই গান্ধী আরোহণ চুক্তিতে যদি গান্ধীজি চাইতেন এই ফাঁসিকে হয়তো আটকানো যেত, তো যাই হোক সেটা হয়নি। অনেকে এই জন্য গান্ধীজিকে দোষারোপও করে থাকেন। তো যাই হোক এটা একটা বিবাদিত বিষয়। তো ফাঁসি কবে হয়েছিল ভগৎ সিংয়ের? 23শে মার্চ 1931। এটাও মনে রাখবো, ফাঁসিটা হয়েছিল তোমার লাহোর জেলে। কোন জেলে হয়েছিল? লাহোর জেলে। দেখো ইনফরমেটিভ ভিডিও হচ্ছে, একটুকু হয়তো লম্বা ভিডিওটা হতেই পারে, কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু তোমরা এখান থেকে জানবে। যে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল 1931-এ, কততম? না দ্বিতীয় গোলটেবিল বৈঠক। সেই দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত অনুসারে 1932 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি জারি করেন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি জারি করেন। বাঁটোয়ারা নীতি জারি করেন কত সালে? 1932 সালের আগস্ট মাসে। কি মাসে? আগস্ট মাসে। এবং এটা 32 সাল। 1931-এ গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গিয়েছিলেন এবং তিনি সেখানে যে আলোচনা সভা হয়েছিল বা যে আলোচনাটা হয়েছিল তা ভারতীয়দের জন্য যে ভালো হচ্ছে না তিনি ভালো মতো বুঝে গিয়েছিলেন। তাই তিনি ওখান থেকে ওই আলোচনা সভা ত্যাগ করে ভারতে ফিরে আসেন এবং দ্বিতীয় চরণে বা দ্বিতীয় পর্বে আইন অমান্য আন্দোলনের সূচনা করে দিয়েছিলেন। আইন অমান্য আন্দোলন দুটো ফেজে হয়েছিল। সেকেন্ড ফেজে যখন আইন অমান্য আন্দোলনের সূচনা হচ্ছে তখন গান্ধীজিকে কিন্তু কী করা হয়? অ্যারেস্ট করা হয় এবং তাকে জেলবন্দি করা হয়েছিল। কোথায়? পুনেতে। পুনের জেল, আমার সবার নাম জানি, পুনের জেলটার নাম হচ্ছে তোমার জারবেদা জেলে পুনেতে তাকে বন্দি করা হয়। এবং এই অবস্থায় যখন সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ইংরেজরা ঘোষণা করলো, কেননা ইংরেজদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। 1909-এ পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল মুসলিম সম্প্রদায়কে, আর এখানে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হচ্ছে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দুদের। এর কারণে গান্ধীজি জারবেদা জেলেই অনশন শুরু করে দেন এবং আমরণ অনশন। এবং যে আমরণ অনশনে সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিল বা সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকরকে, এবং যে কারণের জন্য গান্ধীজিকে বারবার তিনি বোঝানোর চেষ্টা করেন ওই জারবেদা জেলে গিয়ে যে অনশন বা আমরণ অনশন তিনি যাতে ত্যাগ করেন। তিনি ত্যাগ করেন, তখন ত্যাগ করলেন যখন আম্বেদকর আর গান্ধীজির মধ্যে 24শে সেপ্টেম্বর 1932-এ কোন চুক্তি স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি। কেননা এই যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কার্যকরী হয়েছিল না, এটাতে সহমতি দিয়েছিলেন কে? বি.আর. আম্বেদকর। কিন্তু কে সহমতি ছিলেন না? গান্ধীজি। যে কারণের জন্য গান্ধীজি অনশন শুরু করেন। তাই বাধ্য হয়ে একটা সমঝোতায় আসা হয় বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে, এবং সেখানে যে সমঝোতাটা হয় পুনের জারবেদা জেলে, সেখানেই একটা চুক্তি স্বাক্ষরিত হয় যার নাম পুনা চুক্তি, 24শে সেপ্টেম্বর 1932। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে এই আন্দোলন অর্থাৎ আইন অমান্য আন্দোলন আস্তে আস্তে স্তীমিত হতে শুরু করে, যদিও 1934 পর্যন্ত এই আন্দোলন চলেছিল। যাই হোক, খোদাই খিদমতগার দিয়ে আমরা এই কোশ্চেনে আলোচনা শুরু করেছিলাম, অনেক কিছুই হয়তো আলোচনার মধ্যে থাকলো। আশা করি বিষয়গুলো তোমরা নোট করবে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। এখানে কি রয়েছে না, নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? পূর্ব বাহিনী নদী দেখো, আমরা এখানে অপশানে আছে নর্মদা, তাপ্তি, সবরমতী এবং কোনোটিই নয়। আমরা পূর্ব বাহিনী আর পশ্চিম বাহিনী এই কনসেপ্টটা কোথায় পাই? বলো তো? কনসেপ্টটা আমরা পাই দক্ষিণ ভারতের নদীগুলো থেকে। তাহলে আমাদের এই যে দক্ষিণ ভারতের নদীগুলো রয়েছে, এই দক্ষিণ ভারতের নদীগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী এই নদীর কনসেপ্টটা পাই। যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বা তাপ্তি, নর্মদা এবং সবরমতী। এই যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে মোহনা সৃষ্টি করেছে পূর্ব দিকে গিয়ে, তাই এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। আর তাপ্তি, নর্মদা, সবরমতী এগুলো মোহনা সৃষ্টি করেছে আরব সাগর বা খাম্বাত উপসাগরে পশ্চিম দিকে এসে, তাই এই আরব সাগরে মোহনা সৃষ্টি করেছে, তাই এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। দক্ষিণ ভারতের নদীকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, পশ্চিম বাহিনী নদী আর পূর্ব বাহিনী নদী। কি বলা হয়েছে এখানে? নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? কি হবে? দেখো, নর্মদা পশ্চিম বাহিনী, তাপ্তি পশ্চিম বাহিনী, সবরমতী পশ্চিম বাহিনী। অপশন ডি কোনোটি নয় হয়ে যাবে উত্তর। কেননা আমরা জানি এই হচ্ছে তিনটি রাজ্যের মধ্য দিয়ে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে তাপ্তি, আবার এইখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে যার নাম নর্মদা, তাই না? মিডিলে রয়েছে তোমার সাতপুরা। তাহলে এই যে নর্মদা, এও তিনটি রাজ্যে প্রবাহিত, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই দিকটাতে তোমার হচ্ছে সবর, এই নদীটির নাম হচ্ছে সবরমতী। তাহলে এই তিনটি নদী হচ্ছে তোমার পশ্চিম বাহিনী, আরব সাগর বা খাম্বাত উপসাগরে মোহনা সৃষ্টি করলো, তাই অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর, কোনোটি নয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আছে, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিলেন? শ্রাবস্তী, সারনাথ, বৈশালী না বোধগয়া? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সারনাথে। যে 5 জন বন্ধুর সাথে সন্ন্যাস জীবনে যখন গান্ধীজি
গৌতম বুদ্ধ ছিলেন তখন তিনি যে 5 জন বন্ধুর সাথে সারনাথের মৃগশিখা বনে তার দেখা হয়েছিল, সেই 5 জন বন্ধুকেই তিনি তার ধর্মের উপদেশ প্রথম দিচ্ছেন। তাহলে সেটা কোথায় দিচ্ছেন? না সারনাথে দিচ্ছেন। এই অপশান অনুসারে যদি বলি শ্রাবস্তী, সবচেয়ে বেশি বর্ষাকাল গৌতম বুদ্ধ কোথায় কাটিয়েছিলেন? শ্রাবস্তীতে কাটিয়েছিলেন। বৈশালীতে তিনি একজন গুরুর মানে দর্শন পেয়েছিলেন, যিনি হচ্ছেন তার প্রথম গুরু। গৌতম বুদ্ধের যিনি প্রথম গুরু ছিলেন, যার সাথে তার বৈশালীতে দেখা হয়, তার নাম হচ্ছে ঋষি আলারা কালাম। ঋষি আলারা কালাম। এই ঋষি আলারা কালাম হচ্ছে গৌতম বুদ্ধের প্রথম গুরু। যদিও তার 2টো গুরু ছিল, এক হচ্ছে ঋষি আলারা কালাম আর এক হচ্ছে ঋষি উদ্রাকা রামপুত্র, যার সাথে তার দেখা হবে রাজগৃহতে। আমরা সকলে জানি বোধগয়াতে তিনি কিন্তু কী লাভ করেন? না নির্বাণ লাভ করেন। বোধগয়াতে তিনি নির্বাণ লাভ করেছিলেন, এবং যে গাছের তলে নির্বাণ লাভ করেছিলেন সেই গাছটা হচ্ছে বোধিবৃক্ষ, তাই না? যে নদীর কাছে তিনি নির্বাণ লাভ করেছিলেন সেই নদীর নাম হচ্ছে ফল্গু বা নিরঞ্জনা নদী। ঠিক আছে, তাহলে এখানে আমরা বেশি কিছু আলোচনা করছি না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সারনাথ। চলো নেক্সট চলে আসি আমরা পরবর্তী স্লাইডে যদি চলে আসি, আছে কি কত খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন? কয়েকটা বিখ্যাত ব্যক্তি যারা মধ্য এশিয়া থেকে ভারতে এসে ভারতকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন, এমনকি অনেকে করেও ছিলেন, তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন এই চেঙ্গিস খাঁ। মঙ্গোলিয়া থেকে আগত মধ্য এশিয়ার দুর্ধর্ষ যোদ্ধা, যার নাম হচ্ছে চেঙ্গিস খাঁ। 1221 খ্রিস্টাব্দে যখন আমাদের ভারতে দিল্লি সুলতানি সাম্রাজ্য সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে, দাস বংশের 3য় সুলতান রাজত্ব করছেন, যার নাম ইলতুৎমিশ। সেই ইলতুৎমিশের সময়কালে 1221 খ্রিস্টাব্দে একজন মধ্য এশিয়া থেকে একজন ব্যক্তিকে পিছু নিয়ে তিনি ভারতে আসেন, তার নাম হচ্ছে খিবার শাসক। এই নামটা মনে রাখবে, খিবার শাসক জালালউদ্দিন মঙ্গাবরণী। এই খিবার শাসক জালালউদ্দিন মঙ্গাবরণীকে পিছু নিয়ে চেঙ্গিস খাঁ মধ্য এশিয়ার একজন দুর্ধর্ষ যোদ্ধা, সে কিন্তু ভারত পর্যন্ত আসেন, কিন্তু পুরোপুরি যে ভারতকে আক্রমণ করেন তা কিন্তু আমরা বলবো না। তিনি ভারতের এই যে উত্তর পশ্চিম সীমান্ত এলাকা রয়েছে সেই পর্যন্ত এসেছিলেন, তাই না? সে কিন্তু ভারতের অভ্যন্তরে আসার চেষ্টা করেননি, ওখান থেকে তিনি রিটার্ন চলে গেছিলেন। এবং এই ঘটনাটা কবে হচ্ছে? 1221 খ্রিস্টাব্দে। সে সময় আমাদের দিল্লি সুলতানি সাম্রাজ্যের যিনি শাসক রয়েছেন, যাকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, নাম ইলতুৎমিশ। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে 2011 জনগণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোথায়? অর্থাৎ রাজ্য দেওয়া আছে, কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল? আমরা জানি যে 2011 পর 2021 জনগণনা হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণবশত, করোনা হোক চাই বিভিন্ন কারণবশত এই জনগণনা এখনও কমপ্লিট হয়নি বা শুরুই হয়নি অ্যাকচুয়ালি। তো এই জনগণনা হয়তো 2025 বা 2026 নাগাদ কমপ্লিট হবে। তো যতদিন না হচ্ছে আমাদেরকে 2011 যে ডাটা রয়েছে সেগুলো ভালো করে রপ্ত করে কিন্তু রাখতে হবে। সেক্ষেত্রে এখানে বলা আছে যে জনসংখ্যা বৃদ্ধির হার 2011-তে সবচাইতে কম কার ছিল? না কম হয়ে যাবে, সঠিক উত্তর হবে নাগাল্যান্ড, অর্থাৎ মাইনাসে ছিল। জনসংখ্যা বৃদ্ধির হার সবচাইতে কম ছিল। এবং যদি বলা হয় সবচাইতে বেশি কোথায় ছিল, তখন উত্তর হয়ে যাবে মেঘালয়। সবচেয়ে বেশি ছিল মেঘালয়। আমরা যদি বলি জনসংখ্যা অনুসারে বৃহৎ যদি রাজ্যের কথা বলি তাহলে হয়ে যাবে তোমার উত্তরপ্রদেশ। বৃহৎ রাজ্যের কথা বললে হবে উত্তরপ্রদেশ। যদি জনসংখ্যা কম কথায় বলি তাহলে হয়ে যাবে তোমার সিকিম। জনসংখ্যা যদি বেশি কথায় বলা হয় তাহলে হবে উত্তরপ্রদেশ, কম কথায় হবে সিকিম। যদি বলা হয় জনঘনত্ব, ভারতের জনঘনত্ব কত? 382 প্রতি বর্গ কিলোমিটারে। হ্যাঁ, তাহলে জনঘনত্ব বেশি কোথায় রয়েছে? আবার জনঘনত্ব কোন রাজ্যে কম রয়েছে? বেশি তো আমরা সকলেই জানি, বেশি থেকে বিহার, আর কম হয়ে গেলে হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, কিন্তু দ্বিতীয় কোয়েশ্চেন আমি রাখছি, কোন জেলার, দেখো 2011 যে সেন্সাস তাতে মোট জেলা, এখানে আসি আমি, মোট যে জেলা ছিল না 2011-তে মোট জেলার সংখ্যা হচ্ছে 640টি। ভারতে মোট জেলা কত? 640টি। সবচেয়ে বড় হচ্ছে কচ্ছের রণ, সবচেয়ে ছোট হচ্ছে পুডুচেরির মাহে। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে এই 640টি জেলার মধ্যে কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলার জনসংখ্যা ছিল সর্বাধিক? এর উত্তর কিন্তু তোমরা জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, নেক্সট তাহলে জনঘনত্বের পার্টটা পেয়ে গেলাম, জনসংখ্যা পার্টটা পেয়ে গেলাম। আবার এখানে বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হচ্ছে মেঘালয়, কম হচ্ছে নাগাল্যান্ড। প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? নাগাল্যান্ড হয়ে যাবে। চলো নেক্সট পরবর্তী স্লাইডে আসি।
আশা করি আজকের শেষ প্রশ্ন এটা, যেটা হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার 2024, খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো এক্সামের জন্য রিসেন্টলি যে পরীক্ষাগুলো হবে সেখানে ধ্যানচাঁদ এবং ভারতরত্ন দুটো পরীক্ষারই মানে দুটো যে পুরস্কার রয়েছে তার গুরুত্ব কিন্তু অনেক। তো ধ্যানচাঁদ আমরা সকলে জানি 4 জন পেয়েছেন। তো ধ্যানচাঁদ পুরস্কার 2024, 24 থেকে 4, 4, 24 মনে থাকবে, হ্যাঁ 4 জন পেয়েছেন। এই তালিকায় কে ছিলেন না? অপশান আছে মনুভাগের, পিয়ার শ্রীজেশ, প্রবীণ কুমার, হরমনপ্রীত সিং। দেখো মনুভাগের অলিম্পিক পদক পেয়েছেন প্যারিস অলিম্পিকে, পিয়ার শ্রীজেশ একজন হকি প্লেয়ার, প্রবীণ কুমার ইনি হচ্ছেন প্যারা অলিম্পিকের একজন খেলোয়াড়, এবং হরমনপ্রীত সিং ইনি হচ্ছেন আমাদের যে জাতীয় হকি দল রয়েছে না তার ক্যাপ্টেন। তাহলে এর মধ্যে কে বলেছে যে কে ছিলেন না? না বলেছে, কে ছিলেন না। তাহলে মনুভাগের ছিলেন, প্রবীণ কুমার ছিলেন, হরমনপ্রীত সিং ছিলেন। তাহলে অবভিয়াসলিভাবে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ পিয়ার শ্রীজেশ এ কিন্তু পায়নি মানে ইনি একজন খেলোয়াড়, হকি খেলোয়াড়, মিডফিল্ডার ছিলেন, হ্যাঁ তিনি কিন্তু বাদ দিয়ে মনুভাগের, প্রবীণ কুমার, হরমনপ্রীত সিং এদেরকে কিন্তু খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত করা হয়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন এবং তার মোটামুটি আলোচনা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে বলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।